আমি ওনাকে হাবিবুল আউয়াল সাহেবকে জানতে চাই, উনি আজকে এত সংবিধান বিশেষজ্ঞ হলেন, উনি যখন ফলস এই ধরনের নির্বাচন করলেন তখন ওনার এই সংবিধানের অভিজ্ঞতাগুলো কোথায় ছিল? সুতরাং উনি কি বললেন সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রকম যে দুর্ভাবনায় পড়তে হবে তা নয়। দেশটা যে পরিস্থিতিতে গিয়েছিল সেটাকে বাঁচাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সংবিধান কোথায় স্থগিত করতে হবে, কোথায় করতে হবে না, সেই ভাবনাটা আমি মনে করি আরও ভাববার লোক রয়েছে। ওনারা যদি সত্যিকার অর্থে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতেন, সংবেদনশীল হতেন, তাহলে এরকম একটি ডামি নির্বাচনকে কী করে বৈধতা দিতেন না। কিন্তু আমরা যতটুকু দেখেছি এমন কোনো বিষয় নেই তার মাঝে যেটা দিয়ে সে একটি ম্যাজিকের মতো কিছু করে ফেলতে পারবে। আর এই দলটির এই মুহূর্তে যে অবস্থান, এটাকে গোছাতে সত্যিই একটু সময় লাগবে। সুতরাং আমি মনে করি তারাও একটু ভেবে নিক, কোনো রকম তাড়াহুড়া না করুক। তাদের অনেক নেতা রয়েছে, আমি আগেই বলছি যে অনেক ত্যাগী নেতা রয়েছে, নিশ্চয়ই একটি বড় দল, এ কথা তো সত্য। সেখান থেকে তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সজীব ওয়াজেদ জয় খুব ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আরাফাত, ইনু, মেনন ধরা পড়েছে, তাদের কীরকম শাস্তি আপনি চাচ্ছেন? এটা কিন্তু আমার চাওয়ার বিষয় নয়। তাদের অপরাধ প্রমাণিত হলে সেখান থেকে যে শাস্তি আসবে সেটা তারা ভোগ করবে, প্রমাণিত না হলে তারা খালাস হবেন, ভালো থাকবেন, বেকসুর খালাস হবেন। সালমান এফ রহমান বলেছেন তাকে ছেড়ে দিলে তিনি অর্থনীতি ঠিক করে দিবেন, এরকম মন্তব্যকে আপনি কি বলবেন? দেখুন, তাহলে এতদিন উনি ঠিক করেননি কেন? ওনার কথায় কে বিশ্বাস করবে? আর ওনার আজকের অবস্থানের কারণে ওনার এই কথার পরিবর্তন বা এই একটা আশা দেওয়া যা দেশ ঠিক করে ফেলবে, এদেশের জনগণ ঠিক করবে, সালমান এফ রহমানদেরকে ঠিক করতে হবে না। সংখ্যালঘু নির্যাতন ও আনসারদের আন্দোলন সহ নানা ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কি? সংখ্যালঘু নির্যাতন কিছুই হয়নি। কেন হয়নি জানেন? এটা ছিল 5ই আগস্টের পর একটা টালমাটাল সময়ের অসৎ ব্যবহার করেছে কেউ কেউ। যদি কিছুটা ঘটেও থাকে সেটা কিন্তু সামাল দিয়েছে খোদ হিন্দু সম্প্রদায়ের লোকজন, তাদের এবং প্রতিবেশী হিসাবে হিন্দু মুসলমান মিলে কিন্তু সেটা সামাল দিয়েছে। এগুলো এই জিনিসগুলোকে বড় করে একদম খুব আমলে নেবার মতো কিছু নয়। কিন্তু একটা ক্ষমতা পালা পরিবর্তন, বিশেষ করে এই অবস্থায় ছাত্র জনতার মুখে গুলি করে যখন স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়, তখন কিন্তু অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারই কিন্তু একটা ঘটনা কিছু কিছু হয়েছে কোথাও, তারপরে কিছু কিছু প্রমাণও হলো যে সত্যি হয়নি সেগুলো। তো এই জায়গায় আসলে এটা কোনো ষড়যন্ত্রও না, কিছু দুর্ঘটনাও না, এটা জাস্ট একটা পরিপ্রেক্ষিতে কিছু একটা ঘটনা, এগুলো কেটে যাবে। আর আনসারের জায়গাটা আমার মনে হয় যে আমাদের একটু ভাবিয়ে তুলেছে। এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার যারা নিরাপত্তা উপদেষ্টায় আছেন তারা খুব ভালোভাবে সতর্কভাবে দেখবেন এবং খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংবিধান স্থগিত না করলে ভয়াবহ সংকটে পড়বে দেশ, কারণ 3 মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। আমি ওনাকে হাবিবুল আউয়াল সাহেবকে জানতে চাই, উনি আজকে এত সংবিধান বিশেষজ্ঞ হলেন, উনি যখন ফলস এই ধরনের নির্বাচন করলেন তখন ওনার এই সংবিধানের অভিজ্ঞতাগুলো কোথায় ছিল? সুতরাং উনি কি বললেন সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রকম যে দুর্ভাবনায় পড়তে হবে তা নয়। দেশটা যে পরিস্থিতিতে গিয়েছিল সেটাকে বাঁচাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সংবিধান কোথায় স্থগিত করতে হবে, কোথায় করতে হবে না, সেই ভাবনাটা আমি মনে করি আরও ভাববার লোক রয়েছে। ওনারা যদি সত্যিকার অর্থে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতেন, সংবেদনশীল হতেন, তাহলে এরকম একটি ডামি নির্বাচনকে কী করে বৈধতা দিতেন না। আমি তাদের প্রতি, তাদের কাজের প্রতি সমালোচনা করেই বলছি, দয়া করে ওনারা চুপ থাকুন, তাহলে অন্যেরা কাজ করার সুযোগ পাবে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, এটা যেমন সত্য, সেই বাংলাদেশটা গড়তে হলে আমাদেরকে কি করতে হবে? ছোট ছোট কিছু বিষয়ে খুব কষ্ট পাচ্ছি, সেটা বলতেই চাই, একটু সুযোগ পেয়েছি যখন। সেটা হলো এই যে অনেক জায়গায়, অনেক স্কুলে, অনেক কলেজে, বিদ্যালয়ে শিক্ষার্থীরা খুব অন্যায় আচরণ করছে তাদের শিক্ষকদের প্রতি। এটা কিন্তু আমাকে খুব কষ্ট দিচ্ছে।
সেই শিক্ষার্থীদেরকে বলছি, আমি তোমাদের মায়ের জায়গা থেকে বলছি, তোমরা বিরত হও এগুলো থেকে। তোমাদের যদি কোনো অভাব থাকে, অভিযোগ থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, তোমরা সেটা লিখিত আকারে জানাও। তোমরা কি শিক্ষা পেয়েছো? শিক্ষককে গাছে বেঁধে রাখা এটা শিক্ষা হলো? আন্দোলন করেছে যখন, তখন আন্দোলনের কিছু চরিত্র থাকে, সেখানে চিৎকার করতে হয়, জোরে বলতে হয়, কথা বলতে হয়, সেটা করেছো। কিন্তু এখন আর করো না, এখন একটুও ভালো লাগছে না। এবং তোমাদেরকে নিয়ে যে আশাবাদ আমাদের, সেটা থেকে কিন্তু আমরা সরে যেতে বাধ্য হচ্ছি। এবং আমরা বলতে বাধ্য হচ্ছি, অনেকে বলছেন তোমাদেরকে খারাপ কথা বলছেন। আমি চাই না আমাদের বাচ্চারা খারাপ কথা শুনুক। তোমরা বিরত হও। আমি দু একটি ভালো ভালো উদাহরণও দেখেছি যে কেউ কেউ খুব অনুতপ্ত হচ্ছে, আবার শিক্ষককে ফিরিয়ে আনছে। যারা এখনও করছো তারা বিরত হয়ে যাও। এর মাঝে যে কথাটি আমরা বলতে চাই, এই যে বন্যা হয়েছে আমাদের, আমরা যারা এখনও খুব সুস্থ অবস্থায় থাকি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, আমি নিজেকে অপরাধী মনে হয়। আমরা যদি সবাইকে সব কিছু নিয়ে কষ্টগুলি ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রটাকে সত্যিকার অর্থে সবার জন্য তৈরি করতে পারব। এর সাথে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা অবস্থান করছে, আমি তাদেরকে বলতে চাই যে তাদের মধ্যে ছোট ছোট কিছু সমস্যা দেখা যাচ্ছে, তারা খুব দ্রুতই কিন্তু একটি নীতিমালার মধ্যে নিজেদেরকে রাখতে পারে। আর আমরা তোমাদেরকে চাই, শিক্ষার্থীদেরকে আমরা সার্বক্ষণিকভাবে চাই, কারণ তোমরা আমাদের চোখ খুলে দিয়েছ, নতুন দিন, নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছ। সুতরাং তোমাদের যে মেধাগুলো যা আছে সেটাকে ধরে রেখে তোমরা শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ঘরে ফিরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই সমাজ কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সরকার, নতুন নির্বাচন ব্যবস্থা, এই বিষয়গুলো সুন্দর আকারে না আসে। এটা গেল একটা। রাষ্ট্রের কাছে আমরা যে ভাবনাটা করতে চাই যে রাষ্ট্র হবে সবার, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রাষ্ট্র চাই আমরা। এখানে আচরণগত পার্থক্য থাকতেই পারে। আমরা যারা অনেক কিছু বলি, এদেরকে শেষ করে দেব, এদেরকে আর উঠতে দেব না, ওদেরকে মাথা তুলে দাঁড়াতে দেব না, এই কথাগুলো থাকবে কেন? আমরা ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে আমরা থাকতে চাই। আমাদের বাচ্চারা এত সুন্দর গ্রাফিতি করেছে, দেয়াল লিখন করেছে, প্রতি মুহূর্তে আমরা ওদের জন্য শুভকামনা জানাই। তোমাদের এই দেয়াল লিখনগুলো যেন আমাদের আগামী দিনের চলার পথের পাথেয় হয়, সেটাও আমি আমার ক্ষেত্রে তো বা শিক্ষার্থীদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে আমি মনে করি এটা হওয়া দরকার। এবং যারা রাষ্ট্রটাকে চালাবেন তারাও খেয়াল করুন যে এই আমাদের বাচ্চারা, এই শিক্ষার্থীরা আমাদেরকে কোন জায়গায় এনে দিল। সেখান থেকে আজকে 53 বছর পরে যে রাষ্ট্রটিতে একটি নির্বাচন ব্যবস্থা সুসংহত হয়নি এবং রাষ্ট্রের আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা, তার সাথে স্তরগুলোতে যে নীতিমালা হওয়া উচিত সেবা প্রদানে, কিছুই তার হয়নি। কেন হয়নি? কোন অবহেলায় হয়নি? সেটাকে আমরা এখনও সুযোগ যে পাওয়া যাচ্ছে আমরা ঠিক করব, কিন্তু অনেক সময় চলে গিয়েছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং
মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।